আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আমি আকলিমা আক্তার, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা। আজকে আমরা নবম শ্রেণীর উপসর্গের বিষয়টি পড়ব। বাংলা দ্বিতীয় পত্রের ৭৩ পৃষ্ঠার উপসর্গের যে চ্যাপ্টারটি আছে এটি খুলে খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আজকে আমাদের উপসর্গ সম্পর্কে জানতে হলে প্রথমে উপসর্গ কাকে বলে সেটিকে জানতে হবে। উপসর্গ বাংলা ভাষায় এমন অনেকগুলো শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ চলে এসেছে যেগুলো এরকম যে এগুলো অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া ব্যবহৃত হতে পারে না। আর এগুলো এই জন্যই এই উপসর্গগুলো উপসর্গের শব্দাংশগুলো দেখা গিয়েছে বিভিন্ন সময়ে কয়েক ধরনের পরিবর্তন সাধিত করে থাকে। এখন কয়েক ধরনের পরিবর্তন সাধিত করে যে পাঁচটা আমাদের বইয়ে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। তাহলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হতে হলে আমি প্রথমে একটি উপসর্গ লিখে নিয়েছি, সেটি হচ্ছে কি হা। হা বলতে আমাদের কোনো অর্থ কিন্তু প্রকাশ করেনি। এর সাথে আমরা যখন অন্য একটি শব্দ লিখে দিব তখন কি হবে, একটি নতুন একটা শব্দ তৈরি হবে। হা বলতে আমরা কিছুই বুঝছি না, হা কেন বলা হয়েছে, এর সাথে আমরা যুক্ত করে দিব। দেখো ভাত, তাহলে কি হচ্ছে হা ভাত। হা ভাতে মানে হচ্ছে যে যেটা অভাব অনটনের, ভাতের অভাব সেরকম একটা অর্থ প্রকাশ করেছে। তাহলে হা যখন বলা হয়েছিল তখন কিন্তু আমরা তার কোনো অর্থ কি পেয়েছি? পাইনি। তাহলে এখন কিন্তু একটা নতুন শব্দ পেয়েছি। তাহলে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে হা যখন ছিল তখন কিন্তু কোনো শব্দই তৈরি হয়নি। তার সাথে যখন ভাত যুক্ত করা হয়েছে তখন কি হা ভাত যুক্ত হয়েছে। তারপরে দেখো শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটাতে হলে আমাদের এখানে আছে পরি লিখেছি। পরি যদি লিখি তাহলে পরির সাথে কি করতে পারি, পরিপূর্ণ। পরির সাথে যুক্ত করেছি কি পূর্ণ। তাহলে কি হচ্ছে, আমরা এটির দ্বারা কি লিখেছি, পরিপূর্ণ। পরিপূর্ণ এই শব্দটি দ্বারা আমরা কি বুঝতে পারছি যে একটা পরি যখন বলেছি তার দ্বারা কিন্তু কোনো অর্থ প্রকাশ করেনি, কিন্তু এখন এটার পরিটা কি অর্থে ব্যবহার করা হয়েছে তার কিন্তু যথার্থ মানে আমরা জানি না। কিন্তু যখন বলা হয়েছে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, পরির সাথে যখন পূর্ণ বোঝানো হয়েছে তাহলে একটা কোনো কিছু কাজ করলে সেটার পরিপূর্ণ শেষ হয়েছে, সেটাও আমরা সমাপ্ত হয়েছে সঠিকভাবে সেটাও আমরা বুঝতে পারি। কিংবা এক গ্লাস পানি আছে সেটাও কি সম্পূর্ণটা ভরা, সেভাবেও আমরা বুঝতে পারি। তাহলে এটার অর্থের সম্প্রসারণ ঘটেছে। তারপরে কি আছে, শব্দের অর্থের সংকোচন ঘটে। শব্দের অর্থের সংকোচন ঘটাতে হলে আমাদের শব্দের অর্থের সংকোচন হয়, মানে যেটা একটু আগে পড়েছি কি আমরা সম্প্রসারিত হয়েছে। একটা শব্দের দ্বারা আমাদের একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়ে কি হয়েছে, উপসর্গ তার শব্দের অর্থের সম্প্রসারণ করেছিল। এখন কি করছে, শব্দের অর্থের সংকোচন ঘটাচ্ছে। তাহলে সংকোচন ঘটাতে হলে অর সাথে কি যুক্ত করেছি, ভাব। শব্দটা দ্বারা দ্বারা আমরা কোনো কিছুই পাচ্ছিলাম না, কিন্তু এখন যখন কি করেছি এর সাথে ভাব যুক্ত করেছি তখন কি হচ্ছে, অভাব। অভাব, তাহলে অভাব শব্দটি দ্বারা কি বুঝছি, যে অর্থের সংকোচন ঘটানো, তার মানে কি সংক্ষিপ্ত হয়ে এসেছে,
অভাব শব্দটা দ্বারা অর্থের অভাব, যার কি কোনো কিছু নাই, যা কোনো কিছু নাই বলতে এমন হতে পারে তার যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা হয়তো বা তার কাছে নাই। তাহলে সেটা কি করেছে, শব্দের অর্থের সংকোচন ঘটিয়েছে কে, অভাব। তাহলে অয়ের সাথে ভাব যুক্ত হয়ে অভাব শব্দটা এসেছে। এটা কি অর্থের সংকোচন ঘটিয়েছে, তার কাছে এই জিনিসটার অভাব থাকতে পারে, তার যেটার প্রয়োজন সেটা তার কাছে নাই। তারপরে দেখো শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এখন পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে কি করতে হবে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। অর্থের পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে এখানে আছে কি, উপ আছে, উপর সাথে আমরা কি যুক্ত করতে পারি, কথা। তাহলে কি হচ্ছে, উপকথা। উপকথা শব্দটির অর্থ কি উপকথা। তাহলে আমাদের যে উপর সাথে যখন কথা বলা হয়েছে তখন কি সেই উপকথা বলতে আমরা এটার কোনো একটা আলাদা একটা শব্দের অর্থের একটা আলাদা একটা পরিবর্তন করে ফেলেছে। উপকথা, উপর সাথে যখন কথাটা বলা হয়েছে, শুধু কথা থাকতো কিংবা শুধু থাকতো তখন কিন্তু তার শব্দটা থাকতো একরকম, কিন্তু তার সাথে যখন উপকথা তো বলা হয়েছে তখন কি এই শব্দটাকে অর্থটারই একটা আলাদা করে পরিবর্তন চলে এসেছে। তারপরে কি আছে, শব্দের অর্থের পরিবর্তন সাধিত হওয়া। অর্থের পরিবর্তন সাধিত হওয়া, দেখো আমরা যখন শব্দের অর্থের পূর্ণতা সাধিত হওয়া। শব্দের অর্থের পূর্ণতা বলতে আমরা প্রত্যেকটা শব্দের যখন হা ভাত লিখেছি তখন কি হায়ের সাথে ভাত যুক্ত করেছি, ভাত যুক্ত করাতে কি হয়েছে, হা ভাত, পরিপূর্ণ। পরি যখন লিখেছি, দেখো যে শুধু পরি যদিও লিখতাম তখন কি হতো, পরির সাথে আর কিছু আছে, কিছুই নাই, তখন তার সাথে কি করলাম, পরি বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে কি হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, আমরা সঠিকভাবে বুঝতে পারছি না যে পরি বলতে কি বলা হয়েছে। কিন্তু তার সাথে যখন আমরা কি করলাম, পূর্ণ, তখন কি পরিপূর্ণ। তাহলে এখন এটার অর্থটা কিন্তু আমরা ঠিকই ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের মনে থাকবে যে আমরা উপসর্গ সম্পর্কে প্রত্যেকটা বিষয়, উপসর্গ যেটা কি করে পরিবর্তন সাধন করে, কিভাবে পরিবর্তন সাধন করে থাকে সেই জিনিসগুলো, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে থাকে, শব্দের অর্থের সংকোচন ঘটিয়ে থাকে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে থাকে এবং অর্থের পূর্ণতা সাধিত হয়। একটা শব্দ যখন আমরা লিখছি শুধু উপসর্গ যখন থাকবে তখন কিন্তু সেটা দ্বারা কোনো অর্থই প্রকাশিত হয় না। সেই অব্যয়সূচক শব্দাংশের সাথে আমরা যখন আরেকটা শব্দ লিখব তখনই কি হবে, সেটার অর্থের পূর্ণতা সাধিত হয়। তার মানে আমরা উপসর্গগুলোর সাথে কোনো কিছু যুক্ত না করলে সে তার নিজস্ব অর্থটাকে প্রকাশ করতে পারে না। তারপরে দেখো তাহলে আমরা এই বিষয়গুলো 5টা বিষয়ের উপরে সাথে কিন্তু জানতে পারলাম যে উপসর্গটা তার কি নিজস্ব কোনো স্বাধীনতা নাই। তাহলে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, কি আছে, অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা বলতে সেটাকেই বোঝায় যেটা কিনা আমরা কি করছি, যে উপসর্গটা ব্যবহার করছি তার সাথে অন্য আরেকটা শব্দের সাহায্যে সেটার একটা অর্থ প্রকাশিত হয়। বাংলা ভাষায় এমন অনেক অব্যয়সূচক শব্দাংশই আছে যে বাংলা ভাষায় এমন অনেক অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলোর কিনা আলাদা নিজস্ব অর্থ নেই, কিন্তু সে অন্য আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। তাহলে ভাষায় ব্যবহৃত এমন অব্যয়সূচক শব্দাংশকেই কি বলতে হবে, উপসর্গ বলতে হবে। ঠিক আছে,
তাহলে এই এখন আমরা জানব যে এই উপসর্গটাকে কয়টা ভাগে ভাগ করা যায়। দেখো উপসর্গটাকে তাহলে কয়টা ভাগে ভাগ করেছি, তিনটা ভাগে ভাগ করেছি। তিনটা ভাগের মধ্যে কি কি আছে, বাংলা আছে, তৎসম আছে এবং সাথে কি আছে, বিদেশি আছে। তাহলে বাংলা, তৎসম এবং বিদেশি এই তিনটার মধ্যে আমাদের বাংলা উপসর্গ হচ্ছে মোট 21টি, তারপরে তৎসম উপসর্গ হচ্ছে গিয়ে 20টি, আর হচ্ছে বিদেশি। বিদেশি শব্দে এমন অনেক বিদেশি শব্দ, আরবি, ফার্সি, হিন্দি, এমন আমাদের ভাষার মধ্যে বহু বিদেশি দীর্ঘকাল ধরে বাংলায় এগুলো প্রচলিত রয়েছে, যেগুলো এমনভাবে এসেছে এগুলো যে এগুলো অনেকগুলো বিকৃত হয়েছে, আবার অনেকগুলো অবিকৃতভাবে উচ্চারিত হয়ে বাংলা ভাষায় মিশে গিয়েছে। সেজন্য সেগুলোর সাথে এমনভাবে বিদেশি উপসর্গগুলো বাংলায় এসেছে যে এগুলো বাংলা ভাষাতেই প্রচলিত রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো কি হয়েছে, বাংলা ভাষায় মিশে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে তৎসম উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি এটাতে হচ্ছে আমাদের নির্দিষ্ট বা বিদেশি উপসর্গ নেই, অনেক ভাষা থেকে এসেছে, এর জন্য বাংলা ভাষায় আলাদা আলাদা করে করা নাই, কিন্তু এগুলো অনেকগুলো বিদেশি উপসর্গে আমাদের ভাষায় ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় যে 21টি উপসর্গ আছে সেই উপসর্গগুলো আমরা একটু দেখে নিই। অ, অঘা, অজ, অনা, আ, আর। কয়টা হলো, তাহলে কয়টা হলো আমাদের, অ, অঘা, অজ, অনা, আর, আব, উন, ইতি। অ, অঘা, নি, পরি, রাম, স, সু, হা, উপ, আ, আন, অজ,
আর, আব, উন, ইতি, কদ, কু, নি, ভি, ভর, পাতি। এই হচ্ছে 21টা। এগুলো হচ্ছে গিয়ে কি বাংলা উপসর্গ। ঠিক আছে, তাহলে এই বাংলা উপসর্গগুলো আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের কি আছে তৎসম উপসর্গগুলো। তৎসম উপসর্গগুলো আমরা এগুলো মুছে ফেলছি, নিশ্চয়ই তোমরা খাতায় উঠিয়ে নিয়েছ। এখন আমরা বাংলা উপসর্গগুলোতে চলে, তৎসম উপসর্গ যে 20টি তৎসম উপসর্গ আছে সেগুলো আমরা এখন দেখব। ঠিক আছে, প্র, পরা, আ, সু, বি, নি। দেখো প, প্র, পরা, আ, সু, নি, বি, অধি, সু, উত, পরি। উত, পরি, উত, দেখো অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অপি, প্রতি, অভি, অতি, পরি, কয়টা হলো 2 3 11 12 13 14 4 5 6 7 8 9 10। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা। আচ্ছা দেখো এই 20টা তৎসম উপসর্গ। তৎসম হচ্ছে 20টি উপসর্গ। 20টি প্র, পরা, আ, সু, নি, বি, নি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, পরি, উপ, আ, সম, অনু, নি, দূর। এগুলো হচ্ছে এই 20টা উপসর্গ হচ্ছে গিয়ে তৎসম শব্দে। ঠিক আছে, তারপরে দেখো এই 20টা উপসর্গ হচ্ছে গিয়ে তৎসম শব্দে। তাহলে বাংলা ভাষায় এমন অনেকগুলো কয়েকটা উপসর্গ আছে যে উপসর্গগুলো এমন যে তৎসমেও আছে, আবার কোথায় আছে বাংলাতেও আছে। সেরকম 4টা উপসর্গ আছে, সেগুলো হচ্ছে আ, সু, বি, আরেকটা হচ্ছে নি। এই 4টা উপসর্গ এগুলো বাংলাতেও আছে, আবার তৎসমেও আছে। তাহলে এই 4টা উপসর্গ কিন্তু বাংলাতেও আছে, তৎসমেও আছে। আমরা কিন্তু বাংলা উপসর্গগুলো মোট কয়টা জেনেছি 21টা, এবং তৎসম উপসর্গ জেনেছি কয়টা 20টা। এখন বাকি রইল কি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ সম্পর্কে আমি আগেই বলে দিয়েছি যে দেখো বাংলা ভাষায় শুধু না,
বাংলা ভাষায় এমন উপসর্গ আছে যেগুলো আরবি ফার্সি থেকে বা আরবি ফার্সি ইংরেজি হিন্দি এসব থেকে আমাদের ভাষায় এমন বহু শব্দ এসেছে যেগুলো কিনা দীর্ঘদিন যাবৎ বিকৃত এবং অবিকৃত হয়ে এমনভাবে মিশে আছে যা সেগুলোকে আমরা আমাদের ভাষার মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক আছে, সেই বিদেশি উপসর্গের আসলে নির্দিষ্ট সংখ্যা নাই। তাহলে এই 4টা উপসর্গের পরে আমরা যদি দেখি যে 4টা উপসর্গের পর আমাদের যে উপসর্গগুলোর ব্যবহারগুলো দেখো, প্রযোগ হার, তখন কি হচ্ছে প্রহার। আবার প্রযোগ ভাত, প্রভাত। তাহলে দেখো প্র দিয়ে 2টা উপসর্গ লিখেছি, 2টারই অর্থের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। এটার ধারা কি বোঝাচ্ছে? প্রহার, কাউকে আঘাত করা, আর প্রভাত হচ্ছে দিনের শুরু। তাহলে এই উপসর্গটা একটা নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এটাও কি করতে পারে না, নিজে নিজে সে তার নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এখন দেখো বাংলা উপসর্গে এরকম আরও কিন্তু অনেকগুলো আছে। বিদেশি উপসর্গ এবং তৎসম উপসর্গের যেটা আমরা দেখব যে তৎসম উপসর্গের ক্ষেত্রে কি করেছে, যে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। দেখো অনা শব্দটা কি অর্থে? অভাব অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে অভাব। এখন এর সাথে যদি আমরা অন্য কোনো শব্দ যোগ করতে চাই তাহলে কি হবে, যে অনার সাথে আমরা অনাদর, অনাবৃষ্টি। তাহলে দেখো তৎসম উপসর্গের মধ্যে অনা হচ্ছে গিয়ে তৎসম উপসর্গ, আর এর সাথে অর্থটা কি বলেছে? অর্থ হচ্ছে অভাব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই অভাবটাই কি করেছে? অনাদর, অনাবৃষ্টি। আবার দেখো যদি কদ বলি, বলা হয়েছে কি কদটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে। আর এই নিন্দিত অর্থে কদের সাথে কি হয়েছে? কদর্য, কদাকার। তাহলে অর্থটা কি? তৎসম শব্দের যে কদ শব্দটার অর্থটা কি হয়েছে, কেন ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে ব্যবহার করতে গিয়ে কদর্য কিংবা কদাকার শব্দটা ব্যবহার হয়েছে। তারপরে দেখো আবার বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা যদি ফার্সি শব্দের ব্যবহার করি, ফার্সি শব্দের ব্যবহার করতে গেলে আমরা যদি নিম অর্থটা কি দাঁড়ায়? নিম শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে গিয়ে আধা, মানে সম্পূর্ণ নয়, অর্ধেক বোঝায়। তখন অর্থটা দাঁড়াচ্ছে কি? আধা। এখন আধার দ্বারা আমরা কি উপসর্গটার সাথে কোন শব্দটাকে যুক্ত করলে আমরা আরেকটা
অর্থ পায়। নিম শব্দটা ব্যবহৃত হয়েছে কি অর্থে? আধা অর্থে। তাহলে মানে সম্পূর্ণ না, কিন্তু অল্প। তাহলে নিমের সাথে দেখো নিম রাজি, নিমের সাথে যখন কি করেছি, নিমের সাথে রাজি যুক্ত করে দিয়েছি, তখন কি হচ্ছে? নিম রাজি। আবার আমরা যদি এটা কোন শব্দ থেকে পেয়েছি? ফার্সি শব্দ থেকে। আবার আরবি শব্দ থেকে যদি আমরা আম নেই, তখন দেখো আমের সাথে কি যুক্ত করা হয়েছে? জনতা যুক্ত করা হয়েছে। তাহলে আম জনতা বলতে কি বোঝানো হচ্ছে? আম জনতা বলতে হচ্ছে গিয়ে যে সাধারণ মানুষ যারা, তাদেরকে বোঝানো হচ্ছে। ঠিক একই রকম যদি আমরা ইংরেজি বলি, তাহলে ফুল শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে? সম্পূর্ণ, যে পূর্ণ। তাহলে কি ফুল, ফুল শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে যে সম্পূর্ণ। সম্পূর্ণ যদি হয়, পূর্ণ বোঝানো হচ্ছে। ফুলের সাথে কি বোঝানো হয়েছে? পূর্ণ। পূর্ণ যদি বোঝায়, তখন সেটার সাথে আমরা কি যুক্ত করি? ফুল হাতা। ফুল হাতা বললে আমরা সম্পূর্ণ হাতা, পূর্ণ হাতা। তাহলে ফুল শব্দটা এসেছে কোত্থেকে? ইংরেজি থেকে। তাহলে বিদেশি উপসর্গগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝেছ যে ফার্সি শব্দ থেকে নিম, নিমের অর্থ কি হয়েছে? আধা। তাহলে নিম রাজি, নিমের সাথে রাজি শব্দটা যুক্ত করে কি করা হয়েছে? একটা অর্থ প্রকাশ করা হয়েছে যে নিম রাজি। পরিপূর্ণ রাজি না, কিন্তু হয়তোবা আরেকটু বললে সেটাতে সে রাজি হতে পারে। ঠিক আরবি শব্দের আম বলতে বোঝানো হয়েছে কি? সাধারণ। আর এই আমের সাথে যুক্ত করা হয়েছে কি? যে জনতা যুক্ত করে আম জনতা মানে কি? সাধারণ জনগণকে বোঝানো হয়েছে। ঠিক ইংরেজিতে ফুল শব্দের অর্থ হচ্ছে কি? পূর্ণ। আর এই পূর্ণের সাথে হচ্ছে ফুল হাতা। তাহলে কি? ফুল হাতা বলতে পূর্ণ হাতা। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা দেখো, বাংলা ভাষায় এমন বহু সংস্কৃত শব্দ এবং বহু সংস্কৃত শব্দও কিন্তু এরকম আছে যেগুলো কিনা বাংলা ভাষায় কিন্তু মিশে গিয়েছে। সংস্কৃত থেকে সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ শব্দের আগেও বসতে পারে, শব্দের আগে বসে শব্দের নতুন একটা রূপের অর্থেরও সংকোচন সম্প্রসারণ করে থাকে। আবার বিদেশি শব্দগুলো যে উপসর্গগুলো আছে, সেগুলোও কিন্তু কি করে? সামনে বসে, এগুলো আগে বসে তার সাথে একটা নতুন শব্দ বা শব্দের অর্থ সম্প্রসারণও করতে পারে, সংকোচনও করতে পারে, আবার পরিবর্তনও করতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের উপসর্গের যে বিষয়টা, যে বাংলা ভাষা, বাংলা উপসর্গ আমরা কয়টা পেয়েছি? 21টা। তৎসম উপসর্গ 20টি, এবং বিদেশি উপসর্গ হচ্ছে আমাদের আরবি, ফার্সি এবং ইংরেজি যে শব্দগুলো আছে, হিন্দি সহ যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো থেকে যে ভাষাগুলো আমাদের ভাষায় এসে বিকৃত হতে পারে, অবিকৃত হতে পারে, বিকৃত বা অবিকৃতভাবে আমাদের ভাষায় চলে এসেছে, সেইগুলো হচ্ছে বিদেশি উপসর্গগুলো। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমাদের এই উপসর্গের চ্যাপ্টারটি একদমই তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, আমরা যেভাবে বুঝেছি তা। আর বাকিটুকু যেটা আছে সেটা তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। বারবার যখন পড়বে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই উপসর্গের চ্যাপ্টারটির যে বাড়ির কাজ থাকবে হচ্ছে
তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে উপসর্গের যে পরিবর্তনটা কিভাবে হয় সেটা, এবং সাথে যে বাংলায় কয়টি উপসর্গ, 21টি। বাংলায় 21টি এবং তৎসমে 20টি, আর হচ্ছে কি বিদেশি শব্দের যে উপসর্গগুলো আছে সেগুলো সবগুলো বাসায় চর্চা করবে, তাহলেই দেখবে যে উপসর্গটা তোমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকের বাড়ির কাজ থাকবে হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, এবং বাংলা ও তৎসম উপসর্গের যে বিষয়গুলো আছে এইগুলোই বাসায় প্র্যাকটিস করবে, এবং 20টি MCQ বাসায় অবশ্যই লিখবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সবাই ভালো থাকো। আজকের জন্য এখানেই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।